হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ক্লাসরুম অফ এলিটের 8 নম্বর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগতম। অ্যাকচুয়ালি আজকে আমার ভিডিও দেওয়ার কথা ছিল না, আমি খুবই ব্যস্ত রয়েছি, কিন্তু তারপরে উপায় নাই, তোমরা সবাই অপেক্ষা করো, যার জন্য আমাকে ভিডিও আনতেই হলো আর কি। তো যাই হোক, আমি বাড়তি কোনো কথা বাড়াবো না, সরাসরি মূল ভিডিওতে যাব। আর ভিডিওর লাস্টে এই চ্যানেল সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করতে হবে, মানে আমরা কিছু একটা ভাবছি এই চ্যানেলটাকে নিয়ে। তো যাই হোক, এপিসোডের শুরুতে আমাদের দেখানো হয় যে একটা ভিডিও চলছে, যেখানে আমরা বুঝতে পারি যে এটা একটা লাইভ থিয়েটার, আই মিন সিনেমা হল। আর ওখানে সেকশন ডির ম্যাডাম বসে ছিল, সাথে আয়নাকজিও ছিল। তো ম্যাম আয়নাকজিকে বলে, কিছুদিন আগে একটা লোক এসেছিল এবং সে আমাকে বলেছে যেভাবেই হোক আয়নাকজিকে স্কুল থেকে বের করো। চিন্তা করো কোন লোক আসতে পারে, আমি বুঝতে পারছি না, হয়তো ভবিষ্যতে আমরা এটা রহস্য জানতে পারবো। তো আয়নাকজিও তখন বুঝতে পারেন এবং বলে যে ম্যাডাম আপনি কি বলছেন, আপনি কি বলতে চাচ্ছেন, কোন ব্যক্তির ব্যাপারে কথা বলছেন? কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি কোনো নিয়ম ছাড়া আমাকে স্কুল থেকে বের করে দিতে পারবেন না। ম্যাডাম বলে, হ্যাঁ তুমি সত্যি বলেছো, এই স্কুলের নিয়ম তোমাকে রক্ষা করছে, আর হ্যাঁ এটা অন্য কথা, কিন্তু তুমি যদি কোনো প্রবলেম ক্রিয়েট করো, তোমাকে স্কুল থেকে বাইরে বের করা আমার কোনো ঘটনাই হবে না, আমি ইচ্ছা মতো বের করতে পারবো। আয়নাকজি বলে, প্রবলেম? আমি তো কারণ ছাড়া কারোর সাথে কথাই বলি না, আমি প্রবলেম কি ক্রিয়েট করবো? ম্যাডাম তখন বলে, যদি আমি ধরি তুমি নিজে একটা প্রবলেম। আয়নাকজি বলে, আপনি কি আমাকে ভয় দেখাতে চাচ্ছেন? ম্যাডাম তখন বলে, দেখো আমি শুধুমাত্র তোমার সাথে একটা ডিল করতে চাচ্ছি, তুমি যদি স্কুল থেকে বের হতে না চাও তাহলে তাড়াতাড়ি সেকশন এ তে চলে যাও। চিন্তা করো কি অফারটা দিয়েছে। আর এর সাথে এটাও বলে, চিন্তা করার কোনো কারণ নেই, আমি তোমাকে হেল্প করবো। কি হবে না? দারুণ একটা ডিল না? আয়নাকজি বলে, না আমি এরকমটা মনে করি না, সেকশন এ তে যাওয়ার প্রয়োজন হলে আমি নিজে যেতে পারবো। আর এটা বলে সে ওখান থেকে উঠে যায়। আর এটা দেখে ম্যাম আয়নাকজিকে বলে, তুমি শীঘ্রই তোমার স্বাধীনতা হারাতে চলেছো। তো ম্যাম যখন এই কথা শেষ করে, আয়নাকজি এমন একটা কাজ করে যেটা দেখার জন্য আমি নিজেও প্রস্তুত ছিলাম না রাসেল ভাই। আয়নাকজি ম্যাডামের কলার ধরে এবং বলে, আপনি নিজেকে টিচার দাবি করছেন, আপনি ছাত্রকে হুমকি দেন, আপনার সাহস কিভাবে হলো এভাবে কথা বলার? তো ম্যাডাম এই ব্যাপারে কোনো রিয়াক্ট করে না। সে আয়নাকজিকে বলে, তুমি এখন দেখো তুমি সেকশন এ তে যেতে চাও নাকি স্কুলের বাইরে। তো আয়নাকজি তখন ম্যামের কলার ছেড়ে দিয়ে বলে, আপনি আমাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছেন, তবে আপনি শীঘ্রই এই ব্যাপারে পস্তাবেন। আর ম্যাম তখন বলে, দেখো আমার লাইফে অনেকবার পস্তিয়েছি, অনেক পস্তানি এখনো রয়েছে, তো যদি আরেকটা পস্তানি আসে আমার কোনো সমস্যা হবে না। তো বুঝতেই পারছো ম্যাডাম আর আয়নাকজির লেগে গিয়েছে। আর এরপর যখন দৃশ্যের চেঞ্জ হয়, আমাদের বিশাল একটা লাক্সারি জাহাজ দেখানো হয়, আর আমরা বুঝতে পারি এই পুরো ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা বর্তমানে একটা লাক্সারি জাহাজে রয়েছে। কিন্তু একটা স্কুল থেকে এত দামি একটা লাক্সারি জাহাজ ম্যানেজ করা কিভাবে পসিবল হলো চিন্তা করতে পারো? এরকম একটা লাক্সারি জাহাজে তুমি যদি আনন্দ ভ্রমণে যেতে চাও, পার হেড বিল ধরে হচ্ছে মিনিমাম 1.5 লাখ টাকা 2 লাখ টাকা করে বাংলাদেশি অ্যামাউন্টে। তো যাই হোক, এর পরের দৃশ্য আমাদের দেখানো হয় যেখানে একে এই সব দেখে খুব পাগলামি করছিল এবং বলে, এই স্কুলটা তো আসলে জোস, কোনো কথা ছাড়া এরকম একটা লাক্সারি জাহাজ আমাদের ঘুরতে নিয়ে এসেছে। আর এরপর আয়নাকজি ওদেরকে বলে যে এই জাহাজে কি কি রয়েছে, যেমন এই জাহাজে রয়েছে প্রাঞ্জা, লাইভ থিয়েটার, ফার্স্ট ক্লাস রেস্টুরেন্ট, স্পা, পুল, এমনকি অ্যামিউজমেন্ট পার্কও রয়েছে। চিন্তা করো, এবং যদি এই জাহাজের একটা টিকিট তুমি কিনতে চাও তাহলে মিনিমাম 1.5 লাখ টাকা খরচ করতে হতো। আর এরপর আমাদের দেখানো হয় কুশিতার অন্য মেয়েরা পুলে খেলা করছে, বুঝতেই পারছো, আর ছেলেরা ওদের দেখে মজা নিচ্ছে। এটা সম্পর্কে আমি বিস্তারিত না বললাম। আর এরপরে একে কুশিদাকে দেখে এবং বলে, এখানে আমি আমার মনের কথা কুশিদাকে বলে দেবো। আর একের এই কথা শুনে শুধু ইমোশনাল হয়ে যায়, কিন্তু একে যখন কুশিদার সামনে যায় তখনও নার্ভাস হয়ে যায়। আর সে কুশিদাকে বলে, আমি কি তোমার ফার্স্ট নেম কি কেউ বলে ডাকতে পারি? কুশিদা বলে, কেন নয়, অবশ্যই ডাকতে পারো। কিন্তু এরপর একে বলে, আমি তোমাকে কাঞ্চি ডাকতে চাই, কোনো সমস্যা আছে? কুশিদা বলে, হ্যাঁ অবশ্যই ডাকতে পারো। তো একে খুশিতে পুরো শকড হয়ে যায়, ওর খুশি করে লিমিট থাকে না, ও জোরে জোরে চিল্লাতে থাকে এবং কি কেউ বলতে থাকে। তো একের খুশি দেখো বাকি দুই বন্ধু খুশি হয়, কিন্তু আয়নাকজি বলে, কি এমন বড় কাজ করেছো, তো প্রেমের অফারটাও করেনি, শুধুমাত্র প্রথম নামটাইতে ব্যবহার করে ডাক দিয়েছে। আর এদিকে একে দেখে শুধু আয়নাকজিকে জিজ্ঞাসা করে, হরিকিতার প্রথম নাম কি? ভাই তুই আমাকে তাড়াতাড়ি বল। আয়নাকজি বলার প্রথম নাম মনে হয় সুজনা। তো সুরের নাম শুনে প্র্যাকটিস করতে থাকে, সুজনা সুজনা সুজনা। আর ওর ইচ্ছা হচ্ছে হরিকিতা যখন ওর সামনে আসবে তাকে ও সুজনা বলে ডাকবে, ওর সাথে কথা বলবে। আর ওর পাশে ইয়ামাসি ছিল, মানে আরেক বদমাস, ও আবার সাকুরাকে পছন্দ করে, ও সাকুরার ফার্স্ট নেম বলতে থাকে। তো আয়নাকজি ওদেরকে দেখে ভাবে এই শালারা সব পাগল হয়ে গিয়েছে। আর এরপর আমাদের কোয়ানজিকে দেখানো হয়, সে আলাদা মজাতেই ছিল, সে নিজে নিজে কথা বলছিল এবং বলছিল আমি তো অনেক সুন্দর। আর কোয়ানজি কিন্তু ক্লাস ডির স্টুডেন্ট, আমি আয়নাকজিদের সাথেই পড়ে, বাট ওকে সেভাবে অ্যানাউন্স করা হয়নি বা দেখানো হয়নি, তবে দেখতে অনেকটা রুয়েনের মতো, কিন্তু রুয়েনের চুল হচ্ছে কালো, ওর চুলটা হচ্ছে হলুদ। আর এর পরের দৃশ্যে আমাদের দেখানো হয় ফার্স্ট ক্লাস রেস্টুরেন্টের, যেখানে আয়নাকজি বাকি 3 জনের সাথে সেখানে যায়। তো সুডো এইসব খাবার দেখে ভাবে এগুলো কি ফ্রি নাকি ভাই, যদি টাকা চাই পরে? একে বলে, আমিও শিওর না, যদি এগুলো খাই পরে যদি বিল দিতে হয় বিল দেবো কই থেকে? আর এরপর যখন ক্লাসের স্টুডেন্টদের খেতে দেখে ওরা ভাবে এগুলো হয়তো ফ্রি হবে। আর তখনই আমাকে বসে করে কি জোরে জোরে ওয়েটারকে ডাকে, যে কারণে সবাই ওদের দিকে তাকায়। আর তখন সেকশন এর একটা স্টুডেন্ট বলে ওঠে, তোমরা তো সেকশন ডির স্টুডেন্ট তাই না? তোমাদের মতো ডিফেক্টিভ স্টুডেন্টরা এখানে খাবার খেতে আসে কিভাবে? তোমরা যাও তোমাদের সেকশনের জাঙ্ক ফুড খাও। সুডো এটা শুনে রেগে যায়, আর সুডোকে তো তোমরা চিনো, ও ডাইরেক্ট গিয়ে ছেলেটার কলার ধরে। আর তখনই এখানে কাঠ সুরাগি এসে ওদেরকে থামায়। আর কাঠ সুরাগিকে এর আগে আমরা ওইভাবে দেখিনি, পরে হয়তো চিনতে পারবো। আর সে সেকশন এর ওই স্টুডেন্টকে বলে, তুমি ভেবো না যে আমরা এই জাহাজে আছি এজন্য আমাদের পয়েন্ট কাটবে না, মানে সুডোকে বলে যে মারামারি করলে যে পয়েন্ট কাটবে না এরকম ভেবে না। আর ও তো সেকশন ডির স্টুডেন্ট, ওর পয়েন্টে আছে কত
আর কাটবে কত, কিন্তু তোমার যদি পয়েন্ট কাটে সেটা অনেক বেশি সমস্যা হবে এবং আমাদের সেকশনের জন্য প্রবলেম হবে। আর যেহেতু তুমি সেকশন এর স্টুডেন্ট, তো চুপচাপ বসে পড়ো। আর তারপর সুডোকে অন্যরা দেখে এবং বলে এটা সেই ছেলেটা না যে সবার সাথে খালি লড়াই করে, এবং তারা সুডোকে দেখে ভয় পেয়ে যায়। আর আশেপাশের অবস্থা দেখে একে সুডোকে বলে বসে পড়ো। আর এর পরের দৃশ্যে আমাদের একটা স্পা দৃশ্য দেখানো হয়। বুঝতেই পারছো ভাই এই জায়গার যে সিন পার্ট, ভাই আমি কিছু কম না কইলেই তোমরা আমারে খারাপ কইবে, কিন্তু অ্যাকচুয়ালি তো যাই হোক আর বেশি কিছু বললাম না। তো এখানে স্পাতে আমরা সেকশন সির ইসিও নোচিকে দেখতে পাই। তো ওরা নিজেদের মধ্যে কথা বলছিল। এখানে আরো কিছু দৃশ্য দেখানো যেত, বাট আমরা এটা দেখাতে চাচ্ছি না, বুঝতেই পারছো। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই আয়নাকোজি নিজের রুমে রয়েছে এবং ম্যাম যে কথাগুলো বলেছে সেগুলো নিয়ে ভাবছিল। আর তখনই তার রুমের ডোরবেল বাজে আর সে বাইরে গিয়ে দেখে ইউসুকা তার জন্য অপেক্ষা করছে। আর ইউসুকাকে তোমরা চেনো হয়তো, সে গত পর্বে মানে সুইমিং পুলের পর্বে ছিল, গার্লফ্রেন্ড নিয়ে এসেছিল ওই ছেলেটা। আর ও কিন্তু সেকশন ডি স্টুডেন্ট। তো আয়নাকোজিকে সে বলে আমি করিজাওয়া এবং তার গ্রুপের সাথে বাইরে যাচ্ছি, তুমি কি যেতে চাও? আয়নাকোজি বলে কি করিজাওয়াকে আমি আসলে চিনতে পারছি না, মনে করতে পারছি না এটাকে, দাঁড়াও আমি একটু গুগলে সার্চ করে দেখি। ও কারিজাওয়াকে আমি চিনতে পেরেছি, এটা হচ্ছে ওর গার্লফ্রেন্ড যে মেয়েটার সাথে ছিল। তো আয়নাকোজি এটা শুনে কিছুক্ষণ ভেবে বলে না আমি যেতে চাই না, কারণ আমি কারিজাওয়ার সাথে খুব একটা কিছু কথা বলি না, আর মেয়েদের সাথে আমার যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আর তখন ইস্যুকে বলে আরে এটা তো ভালো কথা তাই না, ওখানে তুমি অনেকগুলো মেয়ের সাথে পরিচিত হতে পারতে। তো আয়নাকোজি মনে মনে ভাবে ইউসুকে কি আমাকে সোশ্যালাইজ হতে সাহায্য করছে নাকি প্রেম করতে সাহায্য করতে যাচ্ছে। কিন্তু এখানে ইউসুকে হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়, মানে ওর মুড চেঞ্জ হয়ে যায় এবং সে বলে আয়নাকোজি আমার তোমার সাহায্য লাগবে, তুমি যদি হরিকেতাকে বলো তাহলে সে আমাকে সেকশন এতে যেতে সাহায্য করতে পারে। আর সে আয়নাকোজিকে আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তখনই তার কাছে তার গার্লফ্রেন্ড করিজাওয়ার কল আসে আর সে কিছু না বলে সেখান থেকে চলে যায়। আর এরপর এই দৃশ্য শেষ হয়। পরের দৃশ্যে আমাদের কোয়ানজিকে দেখানো হয় আর সে পুল থেকে গোসল করে বেরিয়েছে। বুঝতেই পারছো কোয়ানজি মানে সেকশন ডির সেই হ্যান্ডসাম ছেলে। আর তার পেছনে একজন সার্ভেন্ট ঘুরছিল আর বলছিল স্যার আপনি আমরা গা মুছে ফেলুন, ফ্লোরটা নষ্ট হচ্ছে। কিন্তু সে কোনো সার্ভেন্টের কথা শুনে না, সোজা স্পাতে চলে যায়। আর স্পাতে মাসাজ নেওয়ার পরে বলে হ্যাঁ আমি তো বেস্ট, আমি তো এটাই ডিজার্ভ করি। সিরিয়াসলি আমি জীবনে স্পা করাইনি, বাট কলকাতায় যখন গিয়েছিলাম মনে করো তোমার একটু পরপর স্পার দোকান আর সুন্দর সুন্দর মেয়েরা দাঁড়ায় থাকে। আর কলকাতার যে ওইসব স্পার দোকান এগুলো কিন্তু নামে স্পা, ভেতরে ঢোকার পরে দেখবে এমন অবস্থা করে দেবে 2-4-5 হাজার টাকার নিচে তুমি আসতে পারবে না। মানে তুমি ইন্টেলিজেন্ট হলে বুঝতেই পারছো যে ইন্ডিয়ার ওই স্পা বাংলাদেশের স্পাতে যা চলে। তো যাই হোক এরপরের দৃশ্যে আমরা হরিকেতার আয়নাকোজিকে দেখি। আয়নাকোজি হরিকেতাকে বলে তুমি আমাকে এখানে কেন ডেকেছো? হরিকেতা বলে তোমার কি মনে হয় এখানে স্কুলের কর্তৃপক্ষ আমাদের হুদায় ছুটি কাটাতে নিয়ে এসেছে? আয়নাকোজি বলে হ্যাঁ অবশ্যই তো কোনো ব্যাপার রয়েছে, কারণ এমনিতে স্কুলে এত টাকা খরচ করে জাহাজ আনেনি। তো আয়নাকোজি হরিকেতাকে বলে আমার মনে হচ্ছে এই জাহাজ কোন একটা আইল্যান্ড বা দ্বীপের দিকে যাচ্ছে। যাক ফর দ্য ফার্স্ট টাইম আমি আইসল্যান্ড বলিনি, আইল্যান্ড বলেছি। তো যাই হোক ওরা দুজন যখন কথা বলছিল তখনই সেখানে রুয়েন আর অ্যালবার্ট চলে আসে। রুয়েন মানে ওই যে ওই হারামজাদার, অ্যালবার্ট মানে ওর চামচা। তো রুয়েন হরিকেতার কাছে এসে বসে আর বলে ওই প্রাঙ্কটা খুব ভালো ছিল, তুমি ওখানে সিসি ক্যামেরা লাগিয়ে হুদাই আমার লোকদেরকে বেকুব বানিয়েছিলে। হরিকেতা বলে তুমি কে, তোমাকে তো আমি জীবনে দেখিওনি। রুয়েন তখন বলে ও তোমার মতো মেয়ে তোমার পছন্দ সুজুনে। এরপর হরিকেতা বলে তুমি আমার নাম কোথা থেকে শুনলে, আর যেখান থেকে শুনেছো আমার ফার্স্ট নেম বলার পারমিশন আমি কিন্তু তোমাকে দেইনি। মানে জাপানের একটা নিয়ম রয়েছে, সেটা হচ্ছে তুমি হুট করে যে কারো ফার্স্ট নামে ডাকতে পারবে না। মানে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের নাম তো 3টা থাকে প্রায়, মোহাম্মদ, আবুল, হোসেন। তো জাপানে ধরো তোমাকে হোসেন বলে ডাকবে সবাই, মনে করে তোমার বংশীয় টাইটেল। কিন্তু এখানে ফার্স্ট নেম যদিও মোহাম্মদ, তো মোহাম্মদ না আবুল বলে ডাকতে গেলে তোমার আবুলের পারমিশন নিতে হবে। তো যাই হোক এই কথা শুনে রুয়েন তো ভয় পায় না, উল্টো হরিকেতার মুখ ধরে ফেলে এবং বলে তোমার ভেতর কিছু তো একটা স্পেশাল ব্যাপার রয়েছে, আর হ্যাঁ আমি তোমার ফ্যান, তোমার বুদ্ধির ফ্যান। আর এটা বলে সে হরিকেতার ছবি তোলে আর হরিকেতা তার উপর রাগও করে, কিন্তু রুয়েনকে এর পাত্তা দেয়, সে কিছু না বলে চলে যায়। তো রুয়েনকে যেতে দেখে ওই ক্লাসেরই একটা মেয়ে ইভোকে ওকে থামায় এবং বলে তোমার কারণে আমরা হতাশ হয়ে গিয়েছি। রুয়েন বলে ও আচ্ছা, তুমি যদি এই ব্যাপারে আমার সাথে কথা বলতে চাও তাহলে একা আমার রুমে চলে আসো, চিন্তা করো। তো ইভোকে তখন রুয়েনকে ধাক্কা দেওয়ার কথা ভাবে, কিন্তু অ্যালবার্ট মানে ওর চামচা একদম করতে দেয় না। কিন্তু আমি বুঝি না এই স্কুলে রুয়েন অ্যালবার্টকে নিয়ে কিভাবে ঘুরে, এটা তো একটা স্কুল, এটা তো কোনো ক্লাব না যে একটা বডিগার্ড নিয়ে ঘুরতে পারবে। বুঝলাম না সিস্টেম, হয়তো সিরিজ বলে পসিবল। তো এরপর ইভোকে অ্যালবার্টকে বলে তুমি কি ওর অফিসিয়াল কুত্তা? তো অ্যালবার্ট সেদিকে কোনো কান দেয় না, কারণ ও নিজে আসলেই কুত্তা। আর আয়নাকোজি এসব দেখে ইভোকে সাহায্য করতে যায় আর ওকে উঠানোর জন্য হাত বেড়ে দেয়, কিন্তু ইভোকে বলে তোমার সাহায্যের প্রয়োজন নেই। মানে বুঝতে পারে যে ইভোকের মধ্যে দম রয়েছে। তো এরপরের দৃশ্যের সেকশনের সাগাই নাকিকে দেখানো হয়, মানে ওই মেয়েটিকে, অনেক কড়া একটা মেয়ে যে একমাত্র রুয়েনের প্রতিদ্বন্দ্বী। তো ওকে ক্লাসের এক মেয়ে মাসুমের রিপোর্ট দিচ্ছিল, মানে কোন একটা ব্যাপারে রিপোর্ট দিচ্ছিল। তো রিপোর্ট নেওয়ার পরে সাগানি সাকি বলে তুমি আমাকে আর একটা কাজ করে দাও, একটা স্টুডেন্ট আছে ওর সম্পর্কে আমি সকল রিপোর্ট চাই, তবে কোন স্টুডেন্ট তার নাম আমাদের বলা হয় না, তবে আমরা বুঝতে পারছি এটা অবশ্যই আয়নাকোজি হবে আর কি। আর তারপরে আমাদের রাতের দৃশ্য দেখানো হয়, যেখানে সাকুরা ভাবছিল যে সে কিভাবে আয়নাকোজিকে ডেট করার জন্য প্রপোজ করবে, কিন্তু ঠিক তখন আয়নাকোজি এসে ওকে অবাক করে দেয়। আর সাকুরা তখন ঘাবড়ে যায় আর আয়নাকোজিকে বলে আমি যা যা বলেছি এতক্ষণ তুমি কি শুনেছো? আয়নাকোজি বলে না আমি তো শুনিনি, কি কথা বলেছিলে তুমি? আর এখানে দেখো সাকুরার ফিটনেসটা কি। হ্যাঁ যাই হোক সাকুরা তখন বলে কিছু না, আসলে আমার ক্লাসের সবার সাথে কথা বলতে একটু প্রবলেম হচ্ছে, তুমি কি বেশি আমাকে হেল্প করবে? আয়নাকোজি বলে আচ্ছা কোনো ব্যাপার না, যদি তুমি এমন কাউকে চাও যে তোমার কথা শুনবে আমি আছি তোমার কথা শোনার জন্য। এরপর সাকুরা তাকে আবারও কিছু একটা বলে, তবে এটা জাপানিজ ভাষায় ছিল, আমি বুঝি নাই, হতে পারে এরকম কিছু বলছে ইয়ামাতে কুদাসাই।
তো যাই হোক এরপর সেখানে কুশিদা চলে আসে। তো এরপর কুশিদাকে দেখে সাকুরা সেখান থেকে চলে যায়। আর এখানে কুশিদা আয়না কোজির সাথে অনেক ভালোবেসে কথা বলে, মানে বুঝতেই পারছো আয়না কোজি পোলাটা মনে হয় কন্যা রাশি। তো আয়না কোজি কুশিদার এই ব্যবহার থেকে ভাবে আরে এই শালি মাঝে মাঝে এত ভালোবেসে কথা বলে যে আমি ওই রাতের কথা ভুলে যাই যে ওইটাও কুশিতা ছিল। বুঝতেই পারছো কোন কুশিতার কথা বলছে, যে তুই যদি আমার কথা না শুনিস আমি বলবো তুই রেপ করেছিস আমাকে। তো তখনই কুশিতা করে কি সে তার দ্বিতীয় রূপে ফিরে আসে। তো আয়না কোজি তো ভয় পেয়ে যায় হঠাৎ করে কি হলো, কিন্তু একটু পরে আবার নর্মাল হয়ে যায়। মানে ওখানে বিশেষ কোনো সিন ছিল না, যার জন্য ওটুকু স্কিপ করলাম আমরা। আর এর পরের দিন আমাদের সকালের দৃশ্য দেখানো হয়, যেখানে একজন অ্যানাউন্সার বলে যে শীঘ্রই আমরা এই দ্বীপে পৌঁছাবো, সকল স্টুডেন্টরা এক জায়গায় হও। তো আমরা দেখতে পাই সকল স্টুডেন্টরা এক জায়গায় হয় এবং ওই দ্বীপ দেখে বলে এত সুন্দর আইল্যান্ড। আর এরপর সেকশন এ থেকে ডি পর্যন্ত সকল স্টুডেন্টদের লাইনে দাঁড় করানো হয়। আর এখানে আমাদের মিসেস শকেও দেখানো হয়, সে সবাইকে বলে তোমরা কি জানো আমরা এই দ্বীপে কেন এসেছি? এখন আমি তোমাদেরকে বলবো। এখন তোমাদের সবার স্কুলের আইডি কার্ড নিয়ে নেওয়া হবে এবং তোমাদের একটা করে ট্র্যাকারওয়ালা ঘড়ি দেওয়ানো হবে এবং পারমিশন ছাড়া যদি কেউ ঘড়ি খুলে ফেলো তার শাস্তি দেওয়া হবে। তো এরপর সেকশনের স্টুডেন্ট দাঁড়িয়ে বলে সবচেয়ে প্রথম কথা হলো আমরা সবাই এখানে সেফলি পৌঁছে গিয়েছি, কিন্তু একজন স্টুডেন্ট অসুস্থতার কারণে আমাদের সাথে জয়েন হতে পারেনি। তবে যাই হোক না কেন আমরা এটা শুরু করতে চলেছি, যেটা হতে চলেছে ফার্স্ট ইয়ারের একটা স্পেশাল টেস্ট। তো এই টেস্টের কথা শুনে সকল স্টুডেন্টরা ভয় পেয়ে যায়। আর টিচার বলে এই টেস্ট পুরো 1 সপ্তাহ চলবে, তোমাদের সবাইকে এই দ্বীপে ছেড়ে দেওয়া হবে আর তারপর তোমরা ডিসিশন নেবে এই দ্বীপে তোমরা কিভাবে টিকে থাকবে। তো এটা শুনে আয়না কোজি বলে চল ভাই ছুটির মজা শেষ, এবার তো আমাদের বেয়ার গেল হয়ে যেতে হবে, ভাল্লুকের ঘু থেকে শুরু করে পোকামাকড় সব খেয়ে জীবিত থাকতে হবে। মানে টাইম বানিয়ে বললাম আর কি। তো এখানে এপিসোডটা শেষ হয়ে যায়। আর বুঝতেই পারছো ওদের সবাইকে 1 সপ্তাহের জন্য এই দ্বীপে ছেড়ে দেওয়া হবে ট্র্যাকার লাগিয়ে, এবং এই দ্বীপে অনেক ধরনের ঘটনা ঘটতে পারে। মানে বুঝতে পারছো কাহিনীটা কোন দিকে মোড় নিবে আর কি। তো আমি বলেছিলাম ভিডিও শেষে আমি এই চ্যানেল সম্পর্কিত কিছু কথা বলবো। অ্যাকচুয়ালি সমস্যা হচ্ছে কি আমাদের এই চ্যানেলের যে ভিউ, আমি বারবার বলে থাকি অন্যান্য যে ইউটিউবার ওরা সাধারণত হয় স্টুডেন্ট কিংবা একা কাজ করছে, কিন্তু এক্ষেত্রে হয় কি আমার মেন চ্যানেল হচ্ছে র্যান্ডম ভিডিও চ্যানেল এবং হচ্ছে সাবেস 420। তো র্যান্ডম অ্যানিমেশন চ্যানেলটি আমরা খুলেছিলাম বোনাস হিসেবে এবং ওইটা আমার লাস্ট চ্যানেল ছিল লাইফের। তো আমি র্যান্ডম অ্যানিমেশনে যখন জাপানিজ এনিমি স্টার্ট করি তখন আমি দেখতে পাই যে জাপানিজ এনিমির ফ্যানগুলো অনেকটা ফ্রি ফায়ারের ফ্যানদের মতো, মানে অনেক অ্যাক্টিভ ফ্যান। তো ওদের কথা চিন্তা করে আমি অনলি জাপানিজ আর একটা চ্যানেল ক্রিয়েট করি, যেটা আমি ওয়াইনতিকা থেকে দিয়ে চালাচ্ছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত ওয়াইনতিকাকে দিয়ে চ্যানেলটা চলতো না। আবার এদিকে আবার তোমাদের অনেকের অনেক ডিমান্ড থাকে, তো আমি ভাবলাম আমি নিজে এটা আসি, দুইটাতে সিরিজ তাহলে একসাথে চালাতে পারবো। কিন্তু আমি এর আগে বলছি আবারও বলি আমি তোমাদের সাথে মন খুলে কথা বলি সবসময়। তো র্যান্ডম ভিডিও চ্যানেল চালাতে আমার যত টাকা খরচ না হয়, অ্যানিমেশন আর এই অনলি জাপানিজ চ্যানেল চালাতে কিন্তু তার ডাবল খরচ হয়। কেন ডাবল খরচ হয় আমি বলছি। তুমি যদি দেখো র্যান্ডম ভিডিও চ্যানেলে ভিডিও যায় হচ্ছে সর্বোচ্চ 15 থেকে 16টা মাসে, আর র্যান্ডম অ্যানিমেশন এবং অনলি জাপানিজে 30টা করে প্রায় ভিডিও যায় প্রতিদিন। তো র্যান্ডম ভিডিও চ্যানেলে একটা ভিডিও বানাতে যে কয় টাকা খরচ হয় এটাতেও ঠিক একই রকম টাকা খরচ হয়, কিন্তু আমরা চালাতে পারছিলাম এতদিন কারণ স্পন্সরশিপ থাকলে হয় কি অন্তত ভিডিও বানানোর খরচটা উঠে যায়। তো আমাদের অনলি জাপানিজের স্পন্সরশিপ চলে গিয়েছে। আর যারা ছোটখাটো ইউটিউবার আছে তারাও জানো যে কয় টাকা দেয় ইউটিউব থেকে ফকিনের ভিক্ষা দেয় মনে করো। তো ওটা দিয়ে আসলে আমাদের একটা স্ক্রিপ্ট খরচ, তারপর মনে করো ভিডিও এডিটিং খরচ, আর আমি যে কষ্ট করছি এটার তো চালানি ওঠে না। তো আমরা এই মাসটা দেখবো, এই মাসের মধ্যে যদি আমরা নতুন করে কোনো আর স্পন্সরশিপ না পাই তাহলে হয়তো এই চ্যানেলটা আমরা বন্ধ করে দেবো আর কি। এটা তোমাদের দোষ না, এটা আমাদের দোষ যে আমরা ভালো কন্টেন্ট আনতে পারিনি বা আমরা স্পন্সরশিপ ম্যানেজ করতে পারিনি। এটা টোটালি আমাদের দোষ, তোমাদের আমি কোনো ব্লেম করছি না। জাস্ট আমরা চালাতে না পারলে এটা আমরা বন্ধ করে দেবো। কিংবা আমরা একটা লাস্ট ট্রাই নিতে পারি, সেটা হচ্ছে আমরা কে ড্রামা ট্রাই করতে পারি, কারণ কে ড্রামার হিউজ ফ্যান বেস রয়েছে। যদি দেখা যায় যে কে ড্রামায় 70-80 হাজার ভিউ হয় তখন দেখা যাবে হয়তো আমরা একটা স্পন্সরশিপ পাবো এবং চ্যানেল চালাতে পারবো। আমি অনেক চেষ্টা চালাচ্ছি স্পন্সরশিপের জন্য, আমার পার্টনার যে সেও চেষ্টা চালাচ্ছে, বাট আমরা স্পন্সরশিপ পাচ্ছি না। তো এই জন্য এই চ্যানেলটা নিয়ে আমরা খুব টেনশনে আছি। বাট বিশ্বাস করে আমি এই চ্যানেলটাকে অনেক ভালোবাসি, তোমাদের সাথে কাজ করতে আমি অনেক ভালোবাসি। তবে সত্যি কথা বলতে এটা শুধুমাত্র এই চ্যানেল নয়, আজ হোক কাল হোক তোমাদের কাছ থেকে আমার বিদায় নিতে হবে। আমি বিদায় নিব না, তোমরা আস্তে আস্তে সবাই বিদায় নিয়ে চলে যাবে। একদিন এই চ্যানেলগুলো পড়ে থাকবে, হয়তো ভিউ থাকবে না, তারপর দেখা যাবে চ্যানেল বিক্রি করে দেবো, কোনো একটা বিদেশি বা দেশি কোম্পানি কোনো করে চ্যানেল কিনে নেবে, তারপর অন্য কোনো কন্টেন্ট চালাবে বা রিআপলোডে দিয়ে দিবে, তারপর চ্যানেলগুলো বাতিল হয়ে যাবে, জীবন আর খুঁজে পাবে না। তো জায়গায় এটা বাস্তবতা, এটা নিয়ে দুঃখ পাওয়ার কিছু নেই, কারণ কারো কেরিয়ারই সারা জীবন টিকে থাকবে না। এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। তুমি যত বড় খেলোয়াড়ই হও বা যত বড় নায়িকা হও, সারা জীবন ক্যারিয়ার টিকে থাকবে না। আর এটা তো সাধারণ একটা ইউটিউব, আমি তো সাধারণ একটা ভয়েস আর্টিস্ট। তো যাই হোক আমি বিদায় নিচ্ছি এবং তোমরা দোয়া করো যেন স্পন্সরশিপটা আসে, তাহলে অন্তত আমরা চ্যানেলটা চালাতে পারবো আর কি। আর তোমাদের একটা গুড নিউজ বলি, মানে এত খারাপ নিউজের মধ্যে তোমরা হয়তো অনেকেই জানো গত 5 জানুয়ারি আমি বাবা হয়েছি। তো আমার ছেলে এবং তোমাদের ভাবি দুজনেই খুব অসুস্থ ছিল ওই সময়, সিজার করে বাচ্চা করা হয়েছিল এর জন্য। তো তারা সুস্থ হয়ে ফাইনালি আজকে বাড়ি ফিরে এসেছে, কিন্তু এত ব্যস্ততার মধ্যেও আমি তোমাদেরকে ভিডিও উপহার দিয়েছি। এমনকি আমার বাচ্চা হয়েছে 5 তারিখে, আমি খালি ওই 5 তারিখে দেখতে যেতে পেয়েছিলাম, তারপরে আমি আর যেতেই পাইনি। তারপরে ওই তোমাদের এই 4 চ্যানেলের চাপে আমাকে বাড়িতে বসে কাজই করতে হয়েছে, কারণ আমি এখানে কাজ করলে ওখানে সাপোর্ট দিতে পারবো। তো যাই হোক সবাই আমার সন্তানের জন্য দোয়া করবে, আর তোমরাও ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি বিদায় নিচ্ছি, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।